ক্ষণবাদে একটা বিকট চিৎকার শোনা যায়, যে চিৎকারে কেঁপে ওঠে মহিলা কলেজের পুরো এরিয়া। থমকে যায় পথচারীরা, কাঁপতে থাকে আকাশ এবং পাতাল। এখান থেকে একটা কপি আমরা সিটি কর্পোরেশনের চেয়ারম্যানের কাছে পাঠাবো এবং নকল তোমার স্ত্রীর কাছে 90 দিনের আগে কার্যকর হবে না। কাঁচির থেকে চোখ সরিয়ে শামীন তার হাতের কাগজগুলোর দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে বলে, আমি কি এই কাগজপত্রগুলো দেখতে পারি? জি অবশ্যই। কাজী কাগজগুলো এগিয়ে দেয়। শামীন কাঁপা কাঁপা হাতে কাগজগুলো নিয়ে দেখতে থাকে উল্টে পাল্টে। একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, কোথায় সাইন করতে হবে? ফুয়াদ পাশের চেয়ারে বসে শামীনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কাজী একটা কলম এগিয়ে দিয়ে বলে, এই যে নিচের দিকে। শামীন কাঁচির থেকে কলমটা নিয়ে ফুয়াদের দিকে তাকায়, তারপর ম্ল্যান হেসে কাগজে সাইন করতে যায়। পরক্ষণেই কাঁচির দিকে তাকিয়ে বলে, আঙ্কেল, আরেকটা কলম দিন, এটাতে সম্ভবত কালি নেই। কাজী মাথা নাড়িয়ে ড্রয়ার খোলে। ফুয়াদ শামীনের দিকে তাকিয়ে বলে, তোর ফোন বাজছে? পরে কথা বলবো। আরে রিসিভ কর, ইম্পর্টেন্ট কিছু হবে। শামীন ক্লান্ত ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে। রনি ফোন দিচ্ছে। শামীন ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে রনি কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, ভাই ভাবি। রনি, আমি তোদের বলেছি ওকে ওর মতো ছেড়ে দে, কেন বিরক্ত করছিস? রনি একটা গভীর নিঃশ্বাস ফেলে বিকট চিৎকার দিয়ে বলে, ভাই ভাবির গায়ে কেউ অ্যাসিড ছুঁড়েছে। ম্যাম, পেশেন্টের কষ্ট হচ্ছে, ওনার হাতের বাঁধন খুলে দিই। ডাক্তার রুবি হেড নার্স শিলার দিকে তাকিয়ে বলল, হোক, তুমি পা ধরে রাখো, ওয়াশ করাটা জরুরি। এফেক্টেড এরিয়াগুলোতে ইমিডিয়েটলি ক্লিন করতে হবে। ওর জামা কাটো, কাছে কোথায়? ধরে রাখো ওকে। দুজন অ্যাসিস্ট্যান্ট নার্স পা ধরে, তারা দুজনেই সদ্য জয়েন করেছে চাকুরিতে, বাচ্চা বয়সী। এটাই তাদের জীবনের প্রথম অভিজ্ঞতা। দৃশ্যটা তাদের ভেতরটা নাড়িয়ে দিচ্ছে। নিশ্চুপ চোখ দিয়ে পানি ছড়াচ্ছে তারা। এমার্জেন্সি ইউনিটের লোহার দরজা ভেদ করে গগনবিদারী চিৎকারে পুরো হসপিটালে থাকা প্রত্যেকটা স্তন্যপায়ীকে কাঁপিয়ে দিচ্ছে। শামীন ধীর পায়ে এক কদম এগিয়ে যায়। পেছন থেকে ফুয়াদ শক্ত করে চাপটে ধরে রাখে তাকে। সামিন যাস না। শামীন নিজেকে ছাড়িয়ে নিয়ে এগিয়ে যায়। দলের ছেলেরা রনি চাপটে ধরে। ভাই দোহাই লাগে, যাবেন না। কিছুক্ষণ ওদের সাথে ধস্তাধস্তি করে শামীন নিস্তেজ হয়ে ফুয়াদের গায়ে এলিয়ে পড়তে চায়। শক্ত করে ফুয়াদ শামীনকে আঁকড়ে ধরে রেখেছে। কান্নার তীব্রতা ক্ষণে ক্ষণে বেড়ে যাচ্ছে। দীর্ঘ সময় পরে একেবারে নিস্তব্ধ হয়ে যায় পুরো এমার্জেন্সি ইউনিট। শামীন অনুভূতি শূন্য হয়ে পড়ে থাকে করিডোরের মেঝেতে। তার থেকে দূরেই লাশের মতো পড়ে আছে আতায়ুর আলম। এবারেও তারা দুজন দুজনের প্রতিদ্বন্দ্বী। কে কতটা ক্ষতবিক্ষত হতে পারে তার প্রতিযোগিতা চলছে যেন। ডাক্তার রুবি দ্রুত পায়ে দরজা খুলে বেরিয়ে আসে। ফুয়াদ এগিয়ে যায়। কিছু জিজ্ঞাসা করার পূর্বেই রুবি বলে ওঠে, হাই ডোজের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, জ্ঞান নেই, ট্রিটমেন্ট শুরু করব এখন। কথাটা শেষ করে রুবি রনির দিকে তাকিয়ে বিরক্ত ভঙ্গিতে বলে, তুমি কি অশিক্ষিত? জানো না এসিড এফেক্টেড এরিয়াতে পানি ডালতে হয় না তৎক্ষণাৎ? নাকি বুঝতে পারোনি? অবুঝ নাকি? রনি উৎকণ্ঠা নিয়ে বলে, ম্যাম, পানি ঢেলেছি, মুখে পানি ঢালতে ঢালতে আনা হয়েছে। হোয়াট ননসেন্স! এসিড গায়ে লেগেছে আর তুমি মুখে পানি ঢেলেছ। গায়ে পর্যাপ্ত পানি ঢালা উচিত ছিল। রনি মিইয়ে যায়। দূরে বসে মিহির সুরে কেঁদে যাচ্ছে নৌসেন। শামীন ক্লান্ত ভঙ্গিতে উঠে দাঁড়ায়। রবির দিকে তাকিয়ে নিষ্প্রাণ গলায় বলে, ওকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করুন আন্টি, কথা বলুন, বোর্ড বসান এক্ষুনি, এই মুহূর্তে। রবি শামীনের দিকে তাকিয়ে ধীরে সুস্থে বলে, শান্ত হও, আই ক্যান ফিল ইউ। ট্রিটমেন্ট বিদেশে যেটা হবে এখানেও সেটা দেওয়া হবে। এটা একটা লম্বা সময়ের ব্যাপার। ট্রিটমেন্ট শেষে বুঝতে পারবো সার্জারি লাগবে কিনা। শান্ত হও তুমি। শরীরে বেশ কিছু স্থানে এফেক্ট হয়েছে, তার উপর বোকামি করে কেউ পর্যাপ্ত পানি ঢালেনি গায়ে। পিঠ, পেটের ডান পাশ, ডান হাতের কনুই। শুনতে যাচ্ছি না আন্টি। নিস্তেজ কণ্ঠে বলে শামীন। রুবি হাতের গ্লাভস খুলে বলে, জাস্ট পে ফর হার শামিন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। রবি চলে যেতেই শামীন উঠে দাঁড়ায়। এদিক ওদিক অসহায়ের মতো তাকিয়ে দেওয়ালে হাত দিয়ে অনবরত খুশি মারতে থাকে। ফুয়াদ গিয়ে ধরে ফেলে তাকে। শামীন ঘন ঘন নিঃশ্বাস ফেলে বলতে থাকে, আমার জন্য
যা যা হয়েছে সব আমার জন্য। ওর লাইফে আমি একটা অভিশাপ ফুয়াদ। এসব কি বলছিস? তোর জন্য কেন হবে? চেঁচিয়ে ওঠে ফুয়াদ। এসব আমার শত্রুরা করেছে, আমি দায়ী ফুয়াদ। কতটা কষ্ট হচ্ছে ওর। আচ্ছা, রাস্তায় ও কেমন করছিল? নিশ্চয়ই গলা কাটা মুরগির মতো ছটফট করছিল। কথাটা বলে শামিন শেষ করতে পারে না। রনি এগিয়ে এসে বলে, ভাই ছেলে দুটোকে ধরা হয়েছে, পুলিশের হেফাজতে আছে। একটা গভীর নিঃশ্বাস ফেলে আশেপাশে তাকায় সে। আতায়ুর আলম একইভাবে পড়ে আছে। শামিন এমার্জেন্সি ইউনিটের দরজার দিকে এক পলক তাকিয়ে শার্টের হাতা গুটিয়ে নিয়ে ঘুরে দাঁড়ায়। ফুয়াদ বলে, কোথায় যাচ্ছিস? কোনো জবাব না দিয়ে শামিন বেরিয়ে যায় হসপিটাল থেকে। ভেতর থেকে কান ফাটানো আর্তনাদে পুরো দালান ভারী হয়ে উঠেছে, কিন্তু কারো সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। যে যার মতো কাজ করে যাচ্ছে। কম্পিউটার অপারেটর এক মনে ডেস্কটপে কিছু একটা দেখে যাচ্ছে। থানার কনস্টেবল সুধীর দাস রিমান্ড রুমের দরজার বাইরে বন্দুক মেঝেতে ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। তার মুখ ভাবলেশহীন। শামিন স্টপ স্টপ, শামিন মরে যাবে ও। পেছন থেকে গায়ের সর্বোচ্চ শক্তি খাটিয়ে শামিনকে ফেরানোর চেষ্টা করছে সমীর। সাদিক লকআপের একপাশে মেঝেতে গুটিয়ে বসে আছে। ভয়ার্থ চোখে সে শামিনের তাণ্ডব দেখছে। রবিকে বোধহয় শেষ করে ছাড়বে। এরপর তার পালা। শামিন রবির মাথা পা দিয়ে পিষে দিতে চায়। রবি তীব্র আর্তনাদ করে ওঠে। শামিন চেঁচিয়ে বলতে থাকে, কি ক্ষতি করেছি আমি তোর? কোন জন্মের প্রতিশোধ নিলি তুই? বল, মরার আগে বলে যা। সমীর শামিনকে চাপটে ধরে। শামিন ছেড়ে দে ভাই, শামিন এটা অন্যায়। আমার চাকরি চলে যাবে, বোঝার চেষ্টা কর। ওর রক্তভূমি হচ্ছে। সমীরকে ধাক্কা দিয়ে শামিন রবির দিকে তাকিয়ে বলে, জবাব দে, কি ক্ষতি করেছি আমি? ভাই ভাই, আল্লাহর কসম আমরা আপনার বউকে কিছু করতে চাইনি। আমাদের টার্গেট নৌসিন ছিল। হুট করে নৌসিন নিচু হয়ে যাওয়ায় আপনার বউয়ের গায়ে লেগে গিয়েছে। ভাই, আপনার বউকে কিছু করতে চাইনি। শামিন দাঁতে দাঁত চেপে গায়ের সমস্ত শক্তি দিয়ে রবির মাথাটা চেপে ধরে। সমীর কোনো দিশা খুঁজে না পেয়ে কনস্টেবলের ডেকে শামিনকে ছাড়িয়ে নেয়। শামিন হাঁপাচ্ছে। সমীর একটা চেয়ার টেনে শামিনকে বসিয়ে দেয়। গায়ের হালকা আকাশি রঙের শার্টের রক্তের ছোপ ছোপ দাগ। এক গ্লাস পানি খেয়ে নিস্তেজ হয়ে বসে থাকে। সমীর গিয়ে সাদিককে মারতে থাকে। নৌসিনকে কেন এসিড মারতে চেয়েছিল? কার কথায় জবাব দে। স্যার, সৈকত ভাই মৌসুমের ভুইয়ার ছেলে। কেঁদে ফেলে সাদিক। শামিন সাদিকের দিকে তাকিয়ে আছে হিংস্র দুটি চোখে। এমন সময় সাদিকের ফোন বেজে ওঠে। সমীর গম্ভীর কণ্ঠে বলে, কে ফোন দিয়েছে? সাদিক কাঁপা কাঁপা হাতে ফোনটা তুলে বলে, সৈকত ভুইয়া ফোন দিয়েছে স্যার। রিসিভ কর, আর যা যা শিখিয়ে দেব সেটা বলবি। স্পিকার অন কর। সাদিক মাথা নাড়ায়। ফোনটা রিসিভ হতেই ওপাশ থেকে সৈকত বলে, কি রিশালা, ফোন তো ছিলে না কেন? কাজ হয়েছে তোর পেছে। রাস্তায় রাস্তায় লাফিয়েছে তাই না? গড়াগড়ি খেয়েছে ও সুন্দর মুখ চেপে ধরে। সাদিক একটা ঢোক গিলে বলে, ভাই একটু ভুল হয়ে গিয়েছে। মানে কি ভুল? ভাই, এসিড নৌসিনের মুখে ছুঁড়তে গিয়ে ভুল করে শামিন ইয়াসারের বউয়ের গায়ে লেগেছে। হোয়াট? আলোর গায়ে? ভাই। কি হয়েছে? ওর মুখ পুড়ে গেছে? না ভাই, গায়ে লেগেছে, পিঠে। ওপাশ থেকে সৈকতের পৈশাচিক হাসির আওয়াজ শোনা যাচ্ছে। কিছুক্ষণ হেসে নিয়ে বলে, মাত্র কম এত কম শাস্তি? এটা কি মানা যায়? সিট না কে তোরে পড়তে চেয়েছিলাম আমি। গ্যাং রেপ। ওর মতো মেয়ের সাথে এটাই করা উচিত। ওর তেজ এভাবেই ভাঙা উচিত। ওর জুতার ময়লা মাখিয়ে দিয়েছিল আমাকে। আমি ওর শরীরে কলঙ্ক মাখিয়ে দিতাম। আমি নিয়াসার হাত কামড়াতো। শুনেছি ওকে ছেড়ে দিচ্ছে শামিন। তাহলে ভালোই হবে, আমরা আমাদের কাজ বিঘ্ন করতে পারবো। আচ্ছা, তোরা চলে আয় আমাদের ক্লাব করে। নতুন দুটো বোতল আনিয়েছি, একেবারে আসলটা। অসীমকে পরে দেখে নেব। সৈকত ফোন কেটে দেয়। শামিন তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়। সমীর আবারও শামিনকে ধরে ফেলে। কোথায় যাচ্ছিস? শামিন শীতল চোখে তাকায় সমীরের দিকে। সমীর চেঁচিয়ে বলে ওঠে, না, তুই একটুও বাড়াবাড়ি করবি না শামিন। আমি ফোর্স পাঠাচ্ছি, আমি নিজে যাচ্ছি।
তুই কিছু করবি না? তোর বউ হসপিটালে শামিন, ডোন্ট ফরগেট দ্যাট। শামিন পুনরায় চেয়ারে ধপ করে বসে পড়ে, বিড়বিড় করে বলে, শুয়োরের বাচ্চাগুলো বুঝতেও পারছে না ওরা আঘাত স্বামীর বউকে নয়, স্বামীনকেই করেছে। চোখ খুলে রেহেনা বিড়বিড় করে আলোর নাম ধরে ডাকতে থাকে। ঈশিতা এগিয়ে এসেই রেহেনার হাত ধরে বলে, আন্টি, ভাবি ঠিক আছে, ভাবি একেবারেই ঠিক আছে, ঘুমাচ্ছে ভাবি, আপনি শান্ত হন। রেহেনা দু চোখ বন্ধ করে ফেলে, চোখের কার্নিশ পেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে, ঠোঁট কেঁপে ওঠে, একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, জানো মা, জীবন দেশে আমি একক তো নামাজ ছাড়িনি, কখনো রবের কৃতজ্ঞতা জানাতে কার্পণ্য করিনি। সব প্রার্থনাতে আমি শুধু স্বামী সন্তানের ভালো চেয়েছি। মেয়েটা আমার কিসের শাস্তি পাচ্ছে বলো তো? জীবনে কখনো একটা পিঁপড়াকেও কষ্ট দেয়নি, একটা মিথ্যা কথা বলেনি, অন্যায়ের সাথে আপোষ করেনি, তবুও এত কষ্ট কেন ওর? ঈশিতা চুপ করে রেহেনার দিকে তাকিয়ে আছে। রেহেনা অঝোর ধারায় কেঁদে যাচ্ছে। স্বামীর উদাস চোখে মাথা ঘুরিয়ে চারিপাশটা দেখতে থাকে। এখানে, এই স্থানেই শুরু হয়েছিল সবকিছুর। এখানে একটা বিশাল মঞ্চ ছিল, জনসমুদ্রের উত্তাল ঢেউ ছিল, মুখের সামনে ছিল মাইক্রোফোন। স্বামীন ঘুরে তাকাতেই চোখে চোখে পানি নিয়ে অগ্নিমূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছে এক শ্যাম সুন্দরী। ছোটখাটো দেখতে মায়াবী আয়তাকার চোখ দুটো রসগোল্লা সাইজের মতো বানিয়ে স্বামীনের দিকে ঘৃণা নিয়ে তাকিয়েছিল। চোখের সামনে সে দৃশ্য পুনরায় ভেসে উঠতেই স্বামীন মনে হেসে ওঠে। সেদিন কি পরিমাণ রাগ জন্মেছিল ওই তেজি মেয়েটার প্রতি, ইচ্ছে করছিল খুন করে ফেলতে, আর আজ সেই মেয়েটির জন্য তাকে খুন হতে হচ্ছে। অনুভূতিরা গলা টিপে স্বামী নিয়াসারের সত্তাকে খুন করছে প্রতিনিয়ত। একটা দীর্ঘশ্বাস ফেলে শামিন এগিয়ে যায়, পার্কের বেঞ্চিতে বসে থাকে চুপচাপ। হসপিটালে এখন যাবে না সে, তার আছিয়ার সাথে বোঝাপড়া আছে আজ। এত লোকের ভিড়ে সে তার আছিয়াকে কটু কথা শোনাতে পারবে না। ফোনের রিংটোন বেজে ওঠে, সমীরের ফোন। শামিন রিসিভ করে। কি ব্যাপার, কনস্টেবল পাঠিয়ে দিলে কেন মাঝ রাস্তায়? তুই হসপিটালে যাসনি? যাব। কি করছিস তুই? শামিন তেজি কণ্ঠে বলে ওঠে। অন দা ওয়ে শামিন। শামিন একটা নিঃশ্বাস ছেড়ে দিয়ে বলে, লাশ হলেও চাই। ডাক্তার রুবি এসে ফুয়াদের সামনে দাঁড়িয়ে বলে, শামিন কোথায়? কোথায় যেন বেরিয়েছে আন্টি। রুবি বলে, ট্রিটমেন্ট চলছে, চিন্তা করতে বারণ করো। সবাই আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাও যে মুখের কিছু হয়নি ফুয়াদ। একটা মেয়ের মৃত্যু হওয়া ভালো তার থেকে। ফুয়াদ কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথা নাড়ায়। শামিন কোথায় গেল বুঝতে পারছে না সে। কোনো অঘটন ঘটায়নি তো আবার? থানায় ফোন দিয়েও কিছু জানতে পারল না। ফোন বের করে আবার শামিনের নাম্বার ডায়াল করে সে। শামিন ফোনটা রিসিভ করে। ফুয়াদ বলে, কোথায় গিয়েছিস তুই? কি উল্টোপাল্টা করছিস? হসপিটালে আয়। রাতে আসবো। তুই কোথায় সামিন? আন্ডার কনস্ট্রাকশনটা ওয়ারের নিচ। ওখানে কি করছিস? ফুয়াদ অবাক হয়ে জানতে চায়। শামিন ঠান্ডা গলায় বলে, মানে কিছু না। মানে? আমার শাশুড়ির জ্ঞান ফিরেছে। হুম। অদ্ভুত ফ্যামিলিতে জুড়ে গিয়েছি ভাই। একটা লোকও স্বাভাবিক না, কথায় কথায় জ্ঞান হারায়, কথায় কথায় স্ট্রোক করে। আর আমার বউয়ের কথা কি বলবো, সে তো কাছে অল টাইম ঝামেলা নিয়ে করে। ফুয়াদ চুপ করে থাকে। শামিন বলে, ওনাদের বাড়িতে পাঠিয়ে দে, বলে দে ফ্রম নাও আলু ইজ হার হাজব্যান্ডস রেসপন্সিবিলিটি। ফোন কেটে শামিন চুপ করে বসে থাকে। সে এখন যে স্থানে আছে, এখানে একদিন ভয় দেখিয়ে আলোকে ডেকে এনে নিজের পা ধরিয়েছিল শামিন। রাগ, এই রাগ মানুষকে দিয়ে কতটা নিচু কাজ করিয়ে দেয়। চুপচাপ কিছুক্ষণ বসে থেকে ক্লান্ত ভঙ্গিতে উঠে দাঁড়ায় সে। মাগরিবের আজান দিয়েছে। পরিত্যক্ত আন্ডার কনস্ট্রাকশন টাওয়ারটা থেকে বেরিয়ে এসে মেইন রোডে দাঁড়িয়ে পড়ে। আশেপাশের লোকজন তাকে অদ্ভুত চোখে দেখছে। মেয়র শামিনী আসার মির্জা এমন আলু থালু বেশে এখানে কি করছে? এখানে তার কাজ কি? পুলিশের সাথে বন্দুকের যুদ্ধে বিরোধী দলের নেতা সোমেশ ভুঁইয়ার ছোট ছেলে সৈকত ভুঁইয়া নিহত। আজ বিকেল 5টা নাগাদ পুলিশ এক স্পেশাল টিম তার ক্লাবে খোঁজ চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করে। পুলিশ থেকে বাঁচতে
সে পুলিশের দিকে গুলি ছুড়তে সে এবং পুলিশের আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়াছুড়ি সে মারা যায়। তার লাশ পোস্টমর্টমের জন্য সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে সে একজন মহিলা কলেজের রোডের এসিড কাজের মূল হোতা। ছেলের আকস্মিক মৃত্যুর শোক সইতে না পেরে হৃদরোগ আক্রান্ত হওয়ার সাবেক মেয়র সমরেশ ভূঁইয়া গ্রিন লাইন মেডিকেল হসপিটালে ভর্তি করা হয়েছে। এখনও তার বড় ছেলে সাগর ভূঁইয়া এই ব্যাপারে মুখ খোলেনি। হসপিটালের ওয়েটিং রুমে হাত বেঁধে টিভির স্ক্রিনের দিকে তাকিয়ে আছে শামিন। তার মুখ ভাবলেশহীন। সৈকতের মৃত্যুর খবরে লোকজনের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। কোনো না কোনো কারণে সবাই খুশি হয়েছে খবরটায়। কম ত্রাস সৃষ্টি তো করেনি গত 6 মাসে। কিশোর গ্যাংয়ের গডফাদার ছিল। কত অভিভাবকের অভিযোগ ছিল ওর নামে। এত অল্প বয়সেই মাদকের সাম্রাজ্য বিস্তার করে বসেছিল। ঘুরে ফিরে সবাই শামিন ইয়াসার মির্জাকে দেখছে। পরনে জিন্স প্যান্ট, গায়ে হালকা আকাশি রঙের শার্ট, শার্টে ছোপ ছোপ কালো কালো দাগ। বলিষ্ঠ দেহের শার্টটা আঁটোসাঁটো হয়ে আছে। পুরো বিধ্বস্ত লাগছে শামিনকে। সব আগন্তুকেরা শামিনের দিকে ঘুরে ফিরে তাকাচ্ছে। মেয়র সাহেবের এই অবস্থা কেন সেটা জিজ্ঞেস করার সাহস নেই তাদের। ভাইয়া এসে তার ডাকে শামিন ঘুরে দাঁড়ায়। যাসনি তোরা? ইলহাম ঋতু কোথায়? বমিট হচ্ছে ভাবির, ওয়াশরুমে নিয়ে গেছে মেজো ভাই। তোরা চলে যা, আমি থাকবো এখানে। ইসমাম বেশ কয়েকবার ফোন দিয়েছে ভাইয়া, ওকে বলবো? না, শুধু শুধু টেনশন করবে। এমনিতেই মন খারাপ করে থাকে সারাদিন। এসিতে একটা প্যাকেট শামিনের দিকে এগিয়ে দিতে দিতে বলে, শার্টটা পাল্টে নাও, তোমাকে বিশ্রী লাগছে। শামিন চুপচাপ প্যাকেটটা নিয়ে পাশের একটা বেঞ্চিতে রেখে দেয়। দূরের একটা বেঞ্চিতে আতায়ুর আলম চুপচাপ বসে আছে। সবাইকে বাড়িতে পাঠিয়ে দিয়ে সেও থেকে গিয়েছে। হাত বেঁধে দৃষ্টি মেঝের দিকে দিয়ে রেখেছে। সবাই চলে যায়। জামিন চুপচাপ করিডোরের একপাশে দাঁড়িয়ে আছে। শামিন জামিলের দিকে তাকিয়ে বলে, তোর বউকে কথা দিয়েছিলাম তোকে দিয়ে চামচামি করাবো না, কিন্তু তুই জন্মগত চামচা। তোর মধ্যে থেকে চামচা ভাবটা গেল না। যা এখান থেকে। জামিল কিছুক্ষণ তার ভাইয়ের দিকে তাকিয়ে থেকে চলে যায়। হসপিটালে থেকে গিয়েছে দুটো লোক, আতায়ুর আলম এবং শামিন ইয়াসার মির্জা। আতায়ুর আলমের মাথাটা বেশ ব্যথা করতে শুরু করেছে। কপালের দুপাশের রগ দপদপ করছে। হঠাৎ তার সামনে কেউ একটা ওয়ান টাইম চায়ের কাপ এগিয়ে ধরে। মাথা তুলে শামিনকে দেখে, কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে। তারপর হাত বাড়িয়ে চায়ের কাপটা নেয়। শামিন নিজের জন্যও এক কাপ চা এনেছে। চায়ের কাপ হাতে আতায়ুর আলমের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বসে পড়ে। দুজনেই কয়েক মুহূর্ত চুপ করে থাকে। তারপর শামিন পরিস্থিতি স্বাভাবিক করতে বলে, এখানে ক্যান্টিনের চা একেবারে বিশ্রী। খুবই সস্তা চায়ের পাতা দেয়। মনে হয় যেসব চায়ের পাতা লাশের কফিনে দেয়া হয় সেটা। এই চাটা বাইরে থেকে আনলাম। আতায়ুর আলম চায়ের কাপে চুমুক দেয়। শামিন এক পলক তার দিকে তাকিয়ে থেকে বলে, আপনার সাথে কখনোই খোলামেলা আলোচনা করা হয়নি। কি আলোচনা? আতায়ুর আলম শামিনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আমি আপনার অ্যাক্সিডেন্ট করাইনি। কান ভাঙানো হয়েছিল আপনার মেয়ের। আমিও জামিলকে কোপানোর ব্যবস্থা করিনি, কান ভাঙানো হয়েছিল তোমার। দুজনে আবার চুপচাপ। শামিনের দিকে তাকিয়ে আতায়ুর আলম বলে, তোমার ধারণা তুমি আমার মেয়েকে ভালোবাসো। তা আমার মেয়েকে কতটা ভালোবাসো তুমি? আপনি যতটা আপনার মেয়েকে ভালোবাসেন তার থেকে একটু কম। ঠান্ডা গলায় জবাব দেয় শামিন। আতায়ুর আলম বলে, লাভ কি? তুমি একটা গুন্ডা। শামিন ম্ল্যান হাসে। আতায়ুর আলম শামিনের গায়ের দিকে তাকিয়ে বলে, গায়ের রক্ত কেন? কাকে কুপিয়ে এসেছো আবার? শামিন মৃদু হেসে চায়ের কাপটা বিনে ছুঁড়ে মেরে উঠে দাঁড়ায়। তারপর ক্লান্ত ভঙ্গিতে আলোর কেবিনের দিকে যায়। দরজার বাইরে থেকে 2 মিনিট ভিতরে তাকিয়ে থেকে পা বাড়ায় শামিন। পেছন থেকে ডাক্তার রুবি ডেকে ওঠে। ঘুরে তাকায়। রুবি বলে, শামিন কোথায় যাচ্ছ? ভেতরে, ওর কাছে। রুবি শামিনকে ভালো করে লক্ষ্য করে বলে, নো ওয়ে শামিন, ইনফেকশনের ঝামেলা আছে। তুমি নিজেই জীবাণু নিয়ে ঘুরছো। কি অবস্থা তোমার? আন্টি, শার্ট পাল্টে আসছি আমি, একবার প্লিজ। রুবি বলে, ঠিক আছে, চলো আগে সার্জিক্যাল পোশাক পরে নাও, তারপর ঢুকবে।
হাই ডোজের ইনজেকশন দেওয়া হয়েছে। পিঠের ক্ষমতা সবচেয়ে বেশি। যখন অ্যাসিড ছোড়া হচ্ছিল তার কয়েক মুহূর্ত আগে থেকে বালু ভর্তি ট্র্যাক চলে গিয়েছিল ওদের পাশ দিয়ে। পেট্রোলের তীব্র গন্ধে আলো মুখে ওড়না চেপে ধরে ঘুরে গিয়েছিল। অ্যাসিড ছিটকে লেগে যায় তার পিঠে। আলোকে কাত করে রাখা হয়েছে, চুলগুলোতে দুটো বেনি করে দিয়েছে নার্স। পুরো শরীর একটা সাদা চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে। ধীর পায়ে হেঁটে গিয়ে শামিন কিছুটা দূরত্ব রেখে একটা চেয়ার টেনে ধরে বলল। দীর্ঘ সময় ধরে আলোর মুখের দিকে তাকিয়ে থাকে সে। উজ্জ্বল শ্যামলা বর্ণের মুখটা এখন অতিরিক্ত ফর্সা লাগছে। আলো যদি এখন নিজেকে দেখতো তাহলে নিজেই নিজেকে বলতো সাদা মুলা। চুলে বাচ্চাদের মতো দুটো বেনি করে রাখা, ছোটখাটো গোলগাল মুখটাকে আরো ছোট লাগছে। এখন আলোকে দেখে 24 বছরের কোনো ভদ্র মহিলা নয়, বরং 17 বছরের কিশোরী মেয়েদের মতো লাগছে। ওই পাতলা দুটো ঠোঁট দেখে কে বলবে ওই ঠোঁট নেড়ে এই অভদ্র মহিলা কত কুৎসিত কুৎসিত গালি দেয় সবাইকে। চেহারার সাথে স্বভাব আচরণ কিচ্ছু যায় না মেয়েটার। চেহারা দেখে কতটা অবলা লাগে, আর আচরণ দেখে মনে হয় জেল ফেরত লেডি ড্রাগ মাফিয়া। শামিন আনমনে হেসে ফেলে, তারপর একটা গভীর নিঃশ্বাস ফেলে অস্ফুট স্বরে বলে ওঠে, কি বলেছিলে সেদিন? বলেছিলে ইয়াসার মির্জা। চলুন তাহলে একটা বাজি ধরা যাক। যদি ইলেকশনে আমরা জিতি তাহলে আমি যা বলবো তাই আপনি শুনবেন, আর যদি আপনি জেতেন তাহলে আপনি যা বলবেন আমি সেটা শুনবো। এটাই বলেছিলে তাই না? তারপর কি হলো? আমি জিতলাম। বাজিতে জিতে শর্ত মোতাবেক তোমার আমার কথা শোনার কথা ছিল তাই না? আর আমি কি বলেছিলাম তোমাকে? তুমি ভালো থাকো, এটাই তো, তাই না? এটাই তো শর্ত ছিল। তুমি আমার শর্ত মানলে কই? কেন ভালো থাকলে না তুমি? এ পর্যন্ত বলে শামিন থামে, তারপর আবার বলতে শুরু করে, শর্ত ভাঙলে কি হয় জানো তো আসিয়া? যে শর্ত ভাঙে তাকে শাস্তি পেতে হয়। তোমাকেও শাস্তি পেতে হবে। তোমাকে তোমার স্বামী শাস্তি দেবে আসিয়া। কথাগুলো বলে শামিন চুপ হয়ে যায়। চাদরের ফাঁক দিয়ে আলোর বাহাতের আঙ্গুল বের হয়ে আছে। শামিন তার হাত বাড়িয়ে আলোর একটা আঙ্গুল ছোঁয়, তারপর তার মুখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। কেবিনের দরজার বাইরে থেকে শামিনের দিকে আতায়ুর আলম তাকিয়ে আছে। তিনি ওই ছেলেটার ব্যাকুলতাকে বিচার করতে পারছে না। তিনি শুধু দেখছে তার মেয়ের জন্য কেউ উৎকণ্ঠা নিয়ে বসে আছে তার মতো, তার সাথে প্রতিযোগিতা করে এগিয়ে আসতে চাইছে। প্রতিযোগিতার ফলাফল কি হবে? কে এগিয়ে থাকবে? কে? আঙ্গুলের ওপর থেকে হাত সরিয়ে আলোর মাথায় হাতটা আলতো করে বলিয়ে দিয়ে বলল, খুব তাড়াতাড়ি সুস্থ হও তুমি। তোমার শাস্তির জন্য প্রস্তুত হও। আমি অপেক্ষা করছি আসিয়া। আলো, তুমি কি শুনতে পাচ্ছ? আলো, আলো। কানের কাছে কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছে বারবার। অপরিচিত নারী কণ্ঠটি খুবই চমৎকার, কিন্তু তাকে ডাকছে কেন? চোখের পাতা মেলে তাকানোর সর্বোচ্চ চেষ্টা করে ব্যর্থ হলো, তবুও সে হাল ছাড়ল না। রবির দিকে তাকিয়ে হেড নার্স শিলা বলে উঠল, না, কাউকে দরকার নেই। শামিন বলেছে শি ইজ এ স্ট্রং ওম্যান। দেখি কথাটা কতটুকু সত্যি। অবশেষে সফল হলো সে। দু চোখ মেলে আলো পিটপিট করে তাকাচ্ছে। নাকে কেমন ঔষধের তীব্র ঝাঁঝালো গন্ধ এসে লাগে। কোথায় সে? কিচ্ছু বুঝতে পারছে না সে। মাথার উপর সিলিং ফ্যানটা চলছে না, কিন্তু পুরো ঘর শীতল। আলো ঘাড় ঘুরিয়ে দেখতে পায় দুজন অপরিচিত ভদ্রমহিলা তার দিকে ঝুঁকে তাকিয়ে আছে। দুজনে এমন সবুজ রঙের একটা পোশাক পরা কেন? আলো কাত হয়েছিল, চেষ্টা করলো চিত হবার। তখনই যন্ত্রণায় তীব্র আর্তনাদ করে উঠল। দরজার এপাশে দাঁড়িয়ে শামিন সাথে সাথে হাত মুষ্টিবদ্ধ করে নিল আলোর আর্তনাদ শুনে। রিল্যাক্স, জাস্ট এ মাইনর ইনজুরি, জাস্ট রিল্যাক্স। রুবি আরো ঝুঁকে যায় আলোর দিকে। আলো চাদর খামছে ধরে। যন্ত্রণায় পুরো মুখ নীল রঙের হয়ে আছে। দু চোখ বন্ধ করার সাথে সাথে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। নাকের ডগা লাল হয়ে গিয়েছে। রুবি শিলাকে বলে, ইঞ্জেকশনটা দিয়ে দাও, ওয়াশ করতে হবে। শিলা মাথা নাড়ায়। আলো বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। দৃশ্যগুলো তার চোখের সামনে ভেসে ওঠে। তার গায়ে কিছু একটা পড়েছিল। মুহূর্তেই শরীরটা যন্ত্রণায় পুড়ে যেতে শুরু করে।
সে উন্মাদের মতো লাফাচ্ছিল, রাস্তায় গড়াগড়ি খাচ্ছিল। এরপর আর কিচ্ছু মনে নেই। হুট করে আলো চোখ মেলে চোখ দুটো বড় বড় করে ফেলে, শরীরটা যেন শিরশির করে উঠল। রবি আলোর কাছে এগিয়ে যায়, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমি ডাক্তার রুবি, তুমি আমাকে আন্টি বলো। আলো ফ্যাল করে তাকিয়ে আছে। রুবি বলতে থাকে, তোমার শরীরে ব্যথা কমে গিয়েছে। এই ইনজেকশনটা ইউএস থেকে অর্ডার করে আনা হয়েছে। একটু ব্যথা করবে না, দেখো, অনেক আরাম পাবে তুমি। আলো কাঁপা কাঁপা গলায় বলে, আমাকে কি ওটা অ্যাসিড নিক্ষেপ করা হয়েছিল? রবি ঠান্ডা গলায় বলে। মুহূর্তেই আলো আর্তনাদ করে ওঠে, না, আমার মুখ, আমার মুখ। রবি আলোর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কিছু হয়নি তোমার মুখে আলো, জাস্ট রিল্যাক্স। আলো উন্মাদের মতো হয়ে ওঠে। ব্যথা তোর শরীরে ছটফটও করতে পারছে না সে। বাহাত দিয়ে পুরো মুখ হাতিয়ে যাচ্ছে। উন্মাদের মতো কেঁদে কেঁদে বলতে থাকে, আমার মুখ, আমার মুখ, আমার মুখ। কিচ্ছু হয়নি আলো, আয়না দেখবে তুমি, বোকামে, কিচ্ছু হয়নি। নার্স শিলা দৌড়ে গিয়ে একটা ছোট আয়না তুলে আলোর মুখের সামনে ধরে। রুবি বলে, দেখো আলো, একটু তাকাও, শান্ত হও তুমি। আলো শান্ত হতে পারে না, বাহাত দিয়ে মুখ ঢেকে তরপাতে থাকে। রবি জোর করে আলোর হাত সরিয়ে দিয়ে বলে, দেখো দেখো বলছি, দেখো তুমি। কিছুটা ধাতস্থ হয়ে পিটপিট করে চোখ মেলে আলো আয়নায় নিজের মুখটা দেখে। রবি মাথায় হাত বোলাতে বোলাতে বলে, দেখলে তুমি, দেখলে? ফ্যাল করে আয়নার দিকে তাকিয়ে আলো বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। রবি আয়নাটা সরিয়ে বলে, তুমি কার মতন দেখতে জানো? পুরো অমৃতা রায়ের মতন দেখতে, ভারী মিষ্টি। কিন্তু তোমার কণ্ঠটা বড্ড ফ্যাসে আলো। এত বিকট চিৎকার দাও না, আমার কান ফেটে যাচ্ছে। আলো কিছুক্ষণ চুপ করে থেকে ফুপিয়ে কেঁদে ওঠে। তার পুরো শরীর কাঁপছে। রবি আলোর গায়ের চাদরটা সরিয়ে দিয়ে বলে, পেটের, ডান হাতের কনুই, পিঠ একটুখানি লেগেছে তোমার, এগুলো পুরোপুরি সেরে যাবে। আলো কাঁদছে, নিশ্চুপ কাঁদছে। রবি ক্ষত ওয়াশ করতে করতে বলে, আমরা বেশি দিন এই পানচ্ছর পাখিটাকে আটকে রাখবো না, তুমি খুব শীঘ্রই উঠতে পারবে। কেন? আমার সাথেই কেন? ঝরঝর করে কেঁদে দিয়ে বলে ওঠে আলো। রবি কোনো উত্তর দেয় না। আলো বলে ওঠে, আমি খারাপ মেয়ে, আমি খারাপ মেয়ে বলে। একই কথা বিড়বিড় করতে থাকে আলো। রবি একটা দীর্ঘশ্বাস ছেড়ে শিলাকে বলে, ঘুমের ইনজেকশনটা দিয়ে দাও। শামিন চুপ করে দরজার বাইরে দাঁড়িয়েছিল। দূরে রেহেনা মিহি সুরে কাঁদছে। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে হিয়া, নৌসিন, শ্রাবণী। আজান আয়াত মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তাদের পাশে। দরজা খোলার শব্দ হতেই শামিন সেদিকে তাকায়। রবি বেরিয়ে আসে, শামিনকে দেখে বলে, যাবে তুমি, দেখবে? শামিন মাথা নাড়ায়, তারপর বলে, আমার শাশুড়ি যাবে। উনি তো নিজেই ভেঙে পড়েছে, উনি কি করবে গিয়ে? শামিন চুপ করে থাকে। তার ভয় আলো যদি এই অবস্থায় তাকে দেখে উত্তেজিত হয়ে পড়ে, যদি রেগে যায়, তাহলে তো আলোর ক্ষতি। রবি মৃদু স্বরে বলে, ঘুমিয়ে পড়বে এক্ষুনি, দেখে আসতে পারো, তারপর ট্রিটমেন্ট চলবে, তখন যেতে দেব না কাউকে। শামিন কিছুক্ষণ উসখুস করে ভিতরে ঢোকে। আলোকে ওদিকে ফিরিয়ে শুইয়ে রাখা হয়েছে। পা টিপে টিপে শামিন আলোর কাছে যায়। ঘুম ঘুম চোখে আলো বিড়বিড় করে বলতে থাকে, আমি খারাপ মেয়ে, আমার সাথে এটাই হওয়া উচিত। আমি খারাপ মেয়ে, আমি খারাপ মেয়ে। শামিন থমকে যায়, আর এগোনোর সাহস নেই তার। কিছু সময় পরে শামিন পাথরের মতো দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলে ওঠে, তুমি খারাপ মেয়ে নও, তুমি আমার দেখা সব থেকে শুদ্ধতম মেয়ে আলো, সব থেকে বিশুদ্ধতম মেয়ে। শেভ করছিস না কেন? ফুয়াদ এক পলক শামিনের দিকে তাকিয়ে নিচু গলায় বলে। শামিন ড্রাইভ করতে করতে বলে, সময় হয়ে ওঠে না, আজ করব। দাড়ি রাখলে রেখে দিতে পারিস, তোকে অনেক হ্যান্ডসাম লাগবে। পলিটিশিয়ানদের সাথে দাড়ি মানা।
শামিন চুপ করে থাকে। হসপিটাল রোডের মোড় ঘুরে শামিন গেটের ভেতর ঢুকে পার্কিং লটে গাড়িটা পার্ক করে রাখে। তারপর গাড়ি থেকে নেমে হসপিটালের ভিতরে ঢোকে। আজ 15 দিন হয়ে গিয়েছে, ট্রিটমেন্ট শেষ হয়েছে। আলোকে আজ রিলিজ করে দেওয়া হবে। ক্ষত প্রায় শুকিয়ে গিয়েছে। আলোর কেবিনের বাইরের করিডোরে সবাই দাঁড়িয়ে আছে। শামিন দ্রুত পায়ে হেঁটে গিয়ে দাঁড়িয়ে পড়ে। আজান মাথা তুলে তাকিয়ে বলে, আম্মু গিয়েছে ভেতরে, আপু কথা বলছে।